ভূগোল চিন্তা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আশা করি অনেক উপকৃত হবে। তোমাদের সামনে আমি ক্লাস 10-এর জিওগ্রাফি থেকে একটা স্কুলে যে সমস্ত ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2022-এ যে প্রশ্নগুলো এসেছিলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি। দেখো, সঠিক 1 নম্বর আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখে নাও। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো আরোহণ, অবরোহণ, গিরিজনী আরোহণ, নগ্নিভবন। সঠিক উত্তরটি হচ্ছে অবরোহণ। পরের প্রশ্ন দেখো, নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ। তাহলে নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত। ভারতের দীর্ঘতম হিমবাহটি হল ল্যাম্বার্ট, হাওয়ার্ড, সিয়াচেন আর বন্দিপাল। এখানে সঠিক উত্তরটি হলো সিয়াচেন। একটি শীতল মরুভূমি হলো সাহারা, থর, কালাহারি, আটাকামা। আমার মনে হয়েছে এই প্রশ্নটাতে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো একটাও কিন্তু শীতল মরুভূমি নয়। তাহলে এখানে উষ্ণতম মরুভূমি বা শুষ্কতম মরুভূমি যদি দিত তাহলে উত্তর হতো আটাকামা। আটাকামা একটি শুষ্কতম মরুভূমি। পরের প্রশ্নটি দেখো, রাজস্থানের রাজধানীর নাম জয়পুর, দিসপুর, রায়পুর, কোহিমা। তাহলে রাজস্থানের রাজধানীর সঠিক উত্তরটি হচ্ছে জয়পুর। পরে দেখো, ভারতের একটি আগ্নেয়গিরি হল ভেসুভিয়াস, ফুজিয়ামা, ব্যারেন, ইন্দিরা পয়েন্ট। ভারতের একটি আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম ডিভিসি, হীরাকুন্দ, নাগার্জুন সাগর, ভাকরানাঙ্গাল। বৃহত্তম, তাহলে সবথেকে বৃহত্তম হচ্ছে ভাকরানাঙ্গাল। আর ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা হচ্ছে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা 1948 সালে হয়েছে, ট্যানিসিফেনি অনুকরণের আমেরিকার তৈরি হয়েছে। একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো, এখানে অপশান দেওয়া আছে চন্দন, সেগুন, পাইন আর গোরান। তাহলে সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে পাইন। এবার শূন্যস্থান পূরণ বিভাগ খ বিভাগে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। 1 নম্বরে দিয়েছে নদীর জলের গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা ড্যাশ গুণ বেড়ে যায়। তাহলে গতিবেগ দ্বিগুণ বাড়লেই বহন ক্ষমতা 2⁶ অর্থাৎ 64 গুণ বেড়ে যায়। ভারতের ড্যাশ নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। ধীর গতি সম্পন্ন বিরাট বরফের স্তূপকে বলে হিমবাহ। আরবি শব্দ শিপ এর অর্থ কী? শিপ কথার অর্থ হচ্ছে সোজা তরবারি। মরুভূমির শুষ্ক নদীখাতকে ড্যাশ বলে। এই ড্যাশ শূন্যস্থানটা কী হবে? ওয়াদি। এবার দেখো 2-1 কোথায় উত্তর দাও, 4টি দিয়েছে। প্রথম প্রশ্ন দিচ্ছে বর্তমান ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তাহলে বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। প্রথমে 7টি ছিল, দিয়ে পরে হয়েছে কি জম্মু কাশ্মীর এবং লাদাখ, তাহলে 9টি হয়। এবং 2019 সালে দাদরা নগর হাভেলি আর দমন দিউ মিলে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল হয়। তাহলে সংখ্যাটা দাঁড়িয়েছে টোটাল 8টি। এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি, আন্নামালাই পর্বতের। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণ্য? এটি হচ্ছে তামিলনাড়ু। কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসল সর্বাধিক চাষ হয়? কার্পাস। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে দেরাদুন। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও দিয়েছে দুন। দুন কি? তাহলে দুন কি? দুন শব্দটির অর্থ দুটি পর্বতের মাঝখানের অনুদৈর্ঘ্য উপত্যকা। শিবালিক পর্বতের উত্থান মূল হিমালয়ের অনেক পরে হয়, তাই ঊর্ধ্বাংশ থেকে আসা নদীগুলো শিবালিকে বাধা পেয়ে বহু হ্রদের সৃষ্টি করে এবং পলি, বালি, নুড়ি দিয়ে ভরাট হতে থাকে। এই উপত্যকাগুলির স্থানীয় ভাষায় দুন নামে পরিচিত। এই উপত্যকাগুলি স্থানীয় ভাষায় দুন নামে পরিচিত। যেমন দেরাদুন হলো ভারতের বৃহত্তম দুন। এবারে পরের প্রশ্ন দেখো, দিয়েছে সামাজিক বনসৃজন কাকে বলে? অরণ্যের পরিবেশগত ও আর্থসামাজিক গুরুত্ব বুঝে
মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গ্রামের পরিত্যক্ত জমিতে বা যেগুলো পতিত জমি পড়ে আছে ওগুলো মানুষ নিজে অথবা সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গাছ লাগানোকে বলা হয় সামাজিক বনসৃজন। ভারতে এই প্রকল্পটি চালু হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। সামাজিক বনসৃজনের বৃক্ষসমূহগুলো কী কী? ইউক্যালিপটাস, আকাশমণি, নিম। পরের প্রশ্ন দিয়েছে কি? মৌসুমি বিস্ফোরণ কি? তাহলে বিস্ফোরণ শব্দের অর্থটা হচ্ছে হঠাৎ করে কোনো কিছুর প্রাধান্য বৃদ্ধি। তাহলে মৌসুমি বিস্ফোরণ কি? জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে এনে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আছড়ে পড়ে হঠাৎ প্রচণ্ডভাবে ঘন মেঘ, দমকা বায়ুসহ বজ্রঝড় এবং মুষলধারে বর্ষণের আবির্ভাব ঘটে। একেই মৌসুমি বিস্ফোরণ বলে। পরের প্রশ্ন দিচ্ছে সিন্ধু নদীর উপনদীগুলির নাম কি? সিন্ধু নদীর উপনদীগুলি কি? বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা আর শতদ্রু। এই পাঁচটি হচ্ছে সিন্ধু নদীর প্রধান উপনদী। এবারে পরের প্রশ্নটি দিয়েছে পর্যায়ন কাকে বলে? পর্যায়ন তাহলে কি? পর্যায়ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠিত হয়। এই জন্য বহির্জাত প্রক্রিয়াগুলিকে বলা হয় পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া। এই পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছে জি.কে. গিলবার্ট। পরের প্রশ্ন দিয়েছি হিমরেখা কি? তাহলে হিমরেখা কাকে বলে? যে রেখার উপরে সারা বছর তুষার জমে থাকে আর যে রেখার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। হিমরেখার নিচ থেকে নদীর উৎপত্তি হয় আর হিমরেখার উচ্চতা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন। নিরক্ষীয় অঞ্চলে যেমন 5000 মিটারে, মেরু অঞ্চলে 0 মিটারে হিমরেখার অবস্থান দেখা যায়। পরের প্রশ্ন কি দিয়েছে? বালিয়াড়ি কাকে বলে? বায়ুর গতিপথে শিলাস্তূপ, গাছপালা ও ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু এবং দীর্ঘ বালির টিবি গড়ে ওঠে তাকে বালিয়াড়ি বলে। পরের প্রশ্ন কি দিয়েছে? স্বাভাবিক বাঁধ বলতে কি বোঝায়? স্বাভাবিক বাঁধ বন্যার ফলে নদীর জলের সঙ্গে বাহিত পলি, বালি, কাদা প্রভৃতি মাঝে মাঝে নদীর উভয় তীর বরাবর সঞ্চিত হয়ে উঁচু বাঁধের সৃষ্টি করে। একে স্বাভাবিক বাঁধ বলে। বিভাগ ঘ, ড্রামলিন ও রসেমতলের মধ্যে তুলনা করো, মানে পার্থক্য। তাহলে রসেমতান এবং ড্রামলিন। রসেমতানে হিমবাহের প্রবাহ পথে ক্ষয়কার্য দ্বারা গঠিত হয় রসেমতানে। ড্রামলিন হিমবাহ সঞ্চয় কার্য দ্বারা গঠিত। ড্রামলিন উচ্চ টিলার মতো আকৃতি, রসেমতানের আকৃতি উচ্চ টিলার মতো আর ড্রামলিনের আকৃতি ডিম বা উল্টানো চামচ বা নৌকার মতো। রসেমতানে হিমবাহের প্রবাহের দিক হয় মসৃণ, বিপরীত দিকটা হয় অমসৃণ। মানে যেদিকে হিমবাহটা প্রবাহিত হয় রসেমতানের ক্ষেত্রে সেদিকে প্রবাহের দিকটা হয় মসৃণ, বিপরীত দিকটা অমসৃণ। আর ড্রামলিনের ক্ষেত্রে হিমবাহের বিপরীত দিক হয় মসৃণ। তাহলে 3টা করে পয়েন্ট লিখবে তাহলেই হবে। পরের প্রশ্ন দেখো, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য কি? পেডিমেন্ট ও বাজাদা। পেডিমেন্ট প্রথমার্ধে সৃষ্টি হয়, বাজাদা হচ্ছে পরবর্তী ভূমিরূপ। পেডিমেন্টের দিকে লিখবে মরু অঞ্চলে বায়ু ও জলধারার সম্মিলিত ফলে সৃষ্ট পর্বত পর্যন্ত প্রসারিত ঢালকে পেডিমেন্ট বলে। মরু অঞ্চলে বায়ু ও জলধারার সম্মিলিত ফলে সৃষ্ট পর্বত পর্যন্ত প্রসারিত ঢালকে পেডিমেন্ট বলে। আর বাজাদা মরু অঞ্চলে জলধারা গঠিত পলল বেজনী একত্রিত হয়ে বাজাদা গঠিত হয়। পেডিমেন্ট ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, বাজাদা হচ্ছে একটা সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে এই 3টা পয়েন্ট লিখলে হবে। আরেকটা যদি দিতে পারো, পেডিমেন্টের ঢাল বেশি, বাজাদার ঢালটা কম হয়। এইবারে প্রশ্নটা দিয়েছে কি দেখো, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো বলে লিখবে। ভারতের 1 নম্বর পয়েন্টে লিখবে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। 2টি মৌসুমী বায়ুর চক্রাকার পরিবর্তনেই ভারতের জলবায়ুকে ঋতুচক্রের সৃষ্টি হয়।
দুটি মৌসুমী বায়ু চক্রাকার পরিবর্তনেই ভারতের জলবায়ুতে ঋতুচক্রের সৃষ্টি হয়। 2 নম্বরে গ্রীষ্মকাল, ভারতের জলবায়ুতে কী হয়, গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল প্রায় শুষ্ক। 3 নম্বর পয়েন্ট লিখবে যে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম ও শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এইবারে দিয়েছে দেখো গঙ্গা, পরের প্রশ্নটা দিয়েছে কি, গঙ্গা নদী হলো একটি আদর্শ নদী, ব্যাখ্যা করো। তাহলে আদর্শ নদী, তাহলে প্রথমে লিখবে যে আদর্শ নদী কারা, যে নদীর গতিপথে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এই 3 প্রকার গতিপথ সুস্পষ্ট লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলে। গঙ্গা নদীর গতিপথে এই 3টি গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় বলে গঙ্গা নদীকে একটি আদর্শ নদীরূপে অভিহিত করা হয়। এইভাবে লিখবে। পৃথিবীর সব নদীর ক্ষেত্রে আদর্শ অবস্থা দেখা যায় না, তাহলে আদর্শ নদী তাদেরকেই বলে যে নদীর গতিপথে উচ্চ, মধ্য এবং নিম্ন 3টি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাহলে গঙ্গা নদীর এই গতিপথে 3টি গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাই গঙ্গা একটি আদর্শ নদী। কিন্তু পৃথিবীর সব নদীর ক্ষেত্রে আদর্শ অবস্থা দেখা যায় না।